ইয়ে পাগলি। লিখেছেন নীলুফা নাজমিন নীলা। পর্ব সংখ্যা 4। নিচে ড্রয়িং রুমে মোজাম্মেল শিকদার আরাম করে সোফায় হেলান দিয়ে বসে আছেন। এক হাত ধরা ধোয়া ওঠা চায়ের কাপ, অন্য হাতে ছড়ানো সকালের খবরের কাগজ। পাশে রান্নাঘর থেকে ভেসে আসছে খুন্তি আর কড়াইয়ের ঠোকর পরিচিত শব্দ। রেহানা বেগম সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। ড্রয়িং রুমে অন্য প্রান্তে শোভা আর শুভ্র নিত্যদিনের সেই চিরচরিত দৃশ্য দৃশ্য কোনো এক তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাই বোনের তুমুল ঝগড়া চলছে। ঠিক সেই মুহূর্তে সবার চঞ্চল দৃষ্টি থমকে গেল সিঁড়ির দিকে। সায়রা অত্যন্ত ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে, তার সঙ্গে জড়ানো হালকা রঙের একটি শাড়ি। দোকাত বেয়ে খোলা চুলগুলো অবাধ্যভাবে ঝর্ণা ধারার মতো নেমে এসেছে। শাড়ির কুচি এক হাতে সামলে নিয়ে নামার আপ্রাণ চেষ্টা করছে সে, তবুও বারবার তার চরণের নিচে আটকে যাচ্ছিল। দূর থেকে দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে শাড়ির বাঁধন আগলা হয়ে বড় কোনো বিপত্তি ঘটে যাবে। মোজাম্মেল শিকদার নিজের হাসিটুকু কষ্টে চেপে খবরের কাগজটি টেবিলের ওপর নামিয়ে রেখে নিঃশব্দে নিজের ঘরে চলে গেলেন। শুভ্র তখনও পরিস্থিতি গুরুতর বুঝতে পারেনি। কানে মোবাইল ফোন চেপে সে নিজের জগতেই মগ্ন। শুভা হঠাৎ চোখ বড় বড় করে শুভ্রকে ইশারা করে বলল, শুভ্র তুই এখনই ঘরে যা। শুভ্র অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলো, কেন, আবার কি হলো? শুভা তাড়াহুড়ো করে উত্তর দিল, আমার হেডফোনটা মনে হয় তোর রুমে ফেলে এসেছি, জলদি গিয়ে নিয়ে আয় তো। শুভ্র কিছুটা বিরক্ত মুখ করে নিজের ঘরের দিকে হাঁটা দিল। শুভ্র আড়ালে যেতেই শুভা দ্রুত ছুটে গিয়ে আয়রাকে আগলে ধরল। শুভা না ধরলে হয়তো এতক্ষণে সিঁড়ির ধাপে আছাড় খেয়ে পড়তো সায়রা। শুভা সায়রাকে ধরে নিচে নামিয়ে আনতে আনতে ঠাট্টার সুরে বলল, ভাবি এত চমৎকার করে শাড়ি পরা কে শেখালো তোমাকে? আমায় একদিন শিখিয়ে দিও তো। সায়রার অভিমানে শিশুর মতো মুখ ফুলিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, বাড়িতে তো সব সময় মাই পরিয়ে দিতেন, আমি তো কোনোদিন একা একা শাড়ি পরার চেষ্টা করিনি। শুভা দুষ্টুমি ভরা হাসিতে সায়রাকে আরো একটু খেপানোর জন্য বলল, কেন, ভাইয়াকে বলতে পারতে পরিয়ে দিত। নিজের বরের কাছে আবার লজ্জা কিসের? সায়রা আলতো করে ঠোঁট উল্টে ফিসফিসিয়ে উত্তর করল, তোমার ভাই আর শাড়ি পরানো? একদম যাকে বলে আস্ত এক আনরোমান্টিক মানুষ। শেষের কথাগুলো সে এতই আস্তে বলল যে সুভা ছাড়া আর কারো কানে তা পৌঁছালো না। ঠিক সেই সময় সেখানে রেহানা বেগম এসে উপস্থিত হলেন। সায়রার আলুথালু শাড়ি দেখে তিনি কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এখনো শাড়ি পরা আয়ত্ত করতে পারোনি? সায়রা মাথা নিচু করে চুপ করে রইল, মুখে কোনো কথা নেই। রেহানা বেগম মনে মনে একটু হাসলেন, তারপর পরম মমতায় বললেন, আচ্ছা ঠিক আছে, এসো দেখি আমি ঠিকঠাক পরিয়ে দিচ্ছি। রেহানা বেগম দক্ষ হাতে সায়রার শাড়ির কুচিগুলো ঠিক করে দিতে লাগলেন। সেই অবসরে সায়রা একটু কৌতূহলী হয়ে আলতো স্বরে জিজ্ঞাসা করলো, শাশুমা, আমার শ্বশুর মশাই কি বিয়ের পর আপনাকে কখনো শাড়ি পরিয়ে দিয়েছিলেন? রেহানা বেগম ভ্রুকুচকে সায়রার দিকে তাকালেন, কপট রাগ দেখিয়ে বললেন, একদম আজে বাজে কথা বলবে না তো। এসব প্রশ্ন করতে তোমার একটু লজ্জা করছে না? সায়রা মুচকি হেসে নাছোড়বান্দার মতো বলল, লজ্জার আবার কি আছে, শুধু বলুন না পরিয়ে দিয়েছিল কিনা। রেহানা বেগম এবার দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে স্বীকার করলেন, হ্যাঁ দিয়েছিল। আমি শাড়ি পরতে পারতাম না, তবুও তিনি নিজ হাতে আমাকে তা পরিয়ে দিতেন। সায়রা এবার বেশ গম্ভীর হয়ে গেল, মুখ ভার করে বলল, তাহলে আপনার ছেলে আনরোমান্টিক কেন? রেহানা বেগম বপ কি বললেন খুঁজে পাচ্ছে না।
যাই হোক, লেখিকা আপু এখানে কি লিখছে আমি বুঝতে পারতেছি না। তিনি বোকার মতো তাকিয়ে থেকে বলল, সেটা তোমার স্বামীকে গিয়ে জিজ্ঞাসা করো। সায়রাকে পরিপাটি করে দিয়ে শাড়ি পরিয়ে দিয়ে তিনি রান্নাঘরের দিকে পা বাড়ালেন। যাওয়ার সময় বিড়বিড় করে বলতে লাগলেন, কি মেরে বাবা, বাপের জন্মে এমন মেয়ে আমি আর দেখিনি। রান্নাঘরে রেহানা বেগম ব্যস্ত হাতে কাজ করছেন, আর সায়রা যেন তার ছায়ার মতো পেছন পেছন ঘুরঘুর করছে। রেহানা বেগম যেদিকে যাচ্ছেন, সায়রাও যেন চুম্বকের মতো সেদিকে এগিয়ে যাচ্ছেন। কখনো হাঁড়ির ঢাকনা তুলে উকি দিচ্ছে, আবার কখনো লবণের পরিমাণ ঠিক আছে কিনা তা নিয়ে অবিরাম বকবক করে যাচ্ছেন। রেহানা বেগম এক মনে সবজি কাটছিলেন, সায়রা ঠিক তার পেছনে দাঁড়িয়ে কৌতূহলী চোখে সব তদারকি করছিল। হঠাৎ রেহানা বেগম পেছনে ফিরেই সায়রার কপালে সজোরে একটা ধাক্কা খেলেন। রেহানা বেগম বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলে উঠলেন, এই মেয়ে, তুমি সবসময় আমার কাজের মধ্যে এমন মাথা গুঁজে থাকো কেন? সায়রা চোখ বড় বড় করে নাটকীয় ভঙ্গিতে বলল, হায় হায় শাশুমা, এক ধাক্কাতেই তো মাথায় শিং গজিয়ে যাবে। আর একবার ধাক্কা দিন না, দেখি দুপাশের শিং দুটো সমান হয় কিনা। বলে সায়রা খিলখিল করে হেসে উঠে রেহানা বেগমের মাথায় আবারও হালকা একটা টোকা দিল। রেহানা বেগম এবার যেন সত্যি হাল ছেড়ে দিলেন, কপালে হাত দিয়ে বললেন, আল্লাহ বাঁচাও, এই মেয়েটা তো দেখছি আমাকে পাগল করেই ছাড়বে। বিরক্তি সামলে রেহানা বেগম আবার রান্না শুরু করলেন। খানিক পর জিজ্ঞাসা করলেন, তা চা খাবে এক কাপ? সায়রা তৎক্ষণাৎ ভ্রুকুচকে বলল, না, চা খেলে গরম লাগে। তবে কি এক গ্লাস ঠান্ডা জল দেব? রেহানা বেগম পুনরায় প্রশ্ন করলেন। সায়রা এবার আরো গম্ভীর হওয়ার ভান করে বলল, না, ঠান্ডা খেলে আবার সর্দি লাগবে। রেহানা বেগম এবার অসহায়ের মতো বললেন, তাহলে কি আমার মাথাটাই চিবিয়ে খাবে? সায়রা এবার আর হাসি চাপাতে পারল না। দাঁত বের করে এক চিলতে মিষ্টি হাসি দিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ তাই দিন। রেহানা বেগম নির্বাক হয়ে ছায়রার দিকে তাকিয়ে রইলেন। তার যেন আর কিছু বলার নেই। রেহানা বেগম এবার যেন একটু নিস্তার পেতে চাইলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক হয়েছে, এবার যাও, গিয়ে শাওনকে এক কাপ কফি দিয়ে এসো। সায়রা সঙ্গে সঙ্গে দুহাত জোর করে নাটকীয় ভঙ্গিতে বলল, যথা আজ্ঞা শাশুমা। বলেই সে রান্নাঘরে এক কোণে বেশ জাঁকজমক করে নিজেই সে স্পেশাল কফি বানাতে মন দিল। সায়রা ঘর থেকে বের হতে রেহানা বেগম হাঁপ ছেড়ে বাঁচলেন। বিড়বিড়িয়ে বললেন, আপদ গেছে, এবার কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি, না হলে আবার এসে মাথা চিবানো শুরু করবে। এদিকে শাওন তখনও গভীর ঘুমে মগ্ন। সায়রা হাতে ধোয়া ওঠা কফি কাপ নিয়ে শোবার ঘরে ঢুকলো। বেশ মিহি সুরে ডাকলেন, ও গো স্বামী, শুনছো? তোমার জন্য নিজের হাতে কফি বানিয়ে এনেছি, ঝটফট উঠো তো। শাওন ঘুমের ঘোরে কিছুটা বিরক্ত নিয়ে ধরফর করে উঠে বসলো। সায়রা গর্বিত মুখে কাপটা তার হাতে দিয়ে বলল, দেখো, তোমার এই স্ত্রীর নিজ হাতে বানানো একদম স্পেশাল কফি। শাওন কাপে একটা বড় চুমুক দিতেই তার নাক মুখ কুঁচকে একাকার হয়ে গেল। বিষম খাওয়ার মতো অবস্থা করে উঠল, এসব কি বানিয়েছো তুমি? এটাকে কি আদৌ কফি বলে? সারা বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলল, অবশ্যই, এটা আমার নিজস্ব রেসিপির বিশেষ কফি। শাওন কপালে হাত দিয়ে বিমর্ষ মুখে জিজ্ঞাসা করলো, এই কফিতে আসলে কি কি দিয়েছো, একটু বলবে? সায়রা খুব নির্দ্বিধায় আঙুল গুনে উত্তর দিল, তেমন কিছু না তো, পানি, দুধ, কফি পাউডার, চিনি আর সামান্য একটু জিরার গুঁড়ো। শাওন চোখ ছানা বড়া হয়ে তাকিয়ে রইল। জিরা? কফিতে মানুষ জিরা দেয়? এ কথা কোনো সুস্থ মানুষ কোনোদিন শুনেছে? সায়রা গম্ভীর মুখে যুক্তি দেখালো, কেন শুনবো না? শাশুমা তো বললেন রান্নায় জিরা দিলে নাকি স্বাদ শতগুণ বেড়ে যায়, তাই ভাবলাম কফিতে দিলে নিশ্চয়ই আরো দারুণ হবে। শাওন এবার হাল ছেড়ে দিয়ে মাথা নাড়তে নাড়তে বলল, কফি কি তোমার কাছে তরকারি মনে হলো নাকি? সায়রা আবার অভিমানী মুখে ঠোঁট ফুলিয়ে বলল, আহা বাদ দিন তো, প্রথমবার কফি বানালাম, একটু তৃপ্তি করে খাওয়ার বদলে উল্টো শুধু বকাঝকা করছেন। শাওন একটা শুকনো হাসি দিয়ে বলল, তৃপ্তি তো অবশ্যই হচ্ছে, তবে সেটা খাওয়ার খাওয়ার নয়, মরার।
ডাইনিং টেবিলে সবাই মিলে সকালে নাস্তা করছে, গরম গরম রুটি, ডিম আর চায়ের সুবাসে ঘরটা মোমো করছে। শুভ্র হঠাৎ খুব গম্ভীর মুখ করে বলল, শুনলাম গতকাল পাশের বাড়িতে নাকি চোর ঢুকেছিল। সায়রা আর শাওন দুজনেই বিষম খেয়ে চমকে তাকালো। শুভা উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, বলিস কি, কি কি চুরি করেছে? শুভ্র এবার নিজের হাসি কষ্টে চেপে রেখে বলল, তেমন দামি কিছু নিতে পারেনি, তবে বাড়ির মালিক দাবি করেছে তাদের কাছে অর্ধেক আম নাকি চোরেরা সাবার করে দিয়ে গেছে। শাওন আর সায়রা মুহূর্তের জন্য একে অপরের চোখের দিকে তাকালো। দুজনের মনেই এখন একই চিন্তার ঝড়। কাল রাতে এর মাত্র দুটো আম চুরি করে নিয়ে এলাম, আর এর মধ্যেই রটে গেল যে গাছের অর্ধেক আম চুরি হয়েছে। শুভ্র আবারও ফোড়ন কেটে বলল, শুনেছি চোরগুলো নাকি আমাদের বাড়ির দিকে আসছিল। ভাইয়া, তুমি কি সন্দেহজনক কিছু দেখোনি? শাওন মুখ বাঁকিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, আমি কি এই এলাকার দারোয়ান নাকি যে চোর পাহারা দিয়ে বেড়াবো? মোজাম্মেল হোসেন সাহেব আফসোসের সুরে বললেন, আমের এতই আকাল পড়েছে যে এখন আমও চুরি করতে হয়। ঘোর কলিযুগ। শাওন অসহায় বোধ করে কপালে হাত দিল। খাওয়া দাওয়া শেষ হতে শুভ্র, শোভা আর সায়রা আড্ডায় মেতে উঠল। তিনজনে মিলে গোল হয়ে বসে লুডো খেলছে আর হাসাহাসি করছে। দেখেই মনে হয় না সায়রা এ বাড়ির বড় বউ, বরং তিন সমবয়সী বন্ধুর দারুণ এক জমায়েত। এক এই শোভাই এক সময় বিয়েতে রাজি ছিল না। সেই হলুদের গুঁড়োর শরবত খাওয়ানোর স্মৃতিটা এখনো সবার মনে উজ্জ্বল হয়ে আছে। শাড়ি পরে লুডো খেলতে গিয়ে সারার বেশ বিপাকে পড়ল। রেহানা বেগম যতই পরিপাটি করে পরিয়ে দিন না কেন, সারার কাছে শাড়ি মানে এক মহাঝামেলা। বারবার কুচি ঠিক করতে করতে সে বিরক্ত হয়ে যাচ্ছিল। রেহানা বেগম বিষয়টি লক্ষ্য করে বললেন, সায়রা যাও তো মা, শাড়িটা বদলে অন্য কিছু পরে এসো, অহেতুক কষ্ট পাচ্ছ কেন? সায়রা উঠে যেতে যেতে মনে মনে বিড়বিড় করে বলল, মহিলা গম্ভীর হলে কি হবে, বেশ কেয়ারিং তো, আমার স্বামীটার চেয়েও বেশি কেয়ারিং। আর ওই বেটা খাওয়া দাওয়া শেষ করে সোজা ঘরে গিয়ে ঢুকলো, একবার এসে আড্ডায় বসার নাম নেই। নানা কথা ভাবতে ভাবতে সায়রা যেই না রুমে পা রেখেছে, অমনি আচমকা কেউ তার হাত ধরে সজোরে দেওয়ালের সাথে চেপে ধরলো। সায়রা ভয়ে চোখ বড় বড় করে চিৎকার দিতে গিয়েও থমকে গেল। সামনে তাকিয়ে দেখলো আর কেউ নয়, স্বয়ং শাওন। সায়রার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সে ঢোক গিলল। শাওন ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে বলল, কি বউ, প্রথম দিনেই দেবর ননদের সাথে লুডো খেলায় এতই মশগুল যে এই অধম স্বামীর দিকে একবার ফিরেও তাকালে না? সায়রা নিজেকে সামলে নিয়ে চোখ পাকিয়ে বলল, কই, আপনি তো একবারও ডাকেননি। শাওন দুষ্টুমি ভরা হাসিতে আরো কিছুটা ঝুঁকে এলো সায়রার দিকে, ফিস ফিস করে বলল, কে বলল ডাকেনি? তুমি তো খেয়াল তুমি তো খেলার ধ্যানেই মগ্ন ছিলে। শাওন এবার এতটাই কাছে চলে এলো যে দুজনের মাঝে সামান্য জায়গাটুকু অবশিষ্ট নেই। সায়রা অনুভব করলো তার হাঁটু কাঁপছে। এমন শিহরণ আগে কখনো অনুভব করেনি সে। শাওন গাঢ় পুরুষালী কণ্ঠে বলে উঠল, বিয়ে তো করলাম, অথচ শান্তিতে তোমার হাতটাও ধরতে পারলাম না। বাসর রাতেই আমাকে আমচোর সাজিয়ে ছাড়লে। সারা লাজুক চোখে দৃষ্টি নামিয়ে মিনতি করলো, আহ ছাড়ুন না। কিন্তু শাওন ছাড়লো না, বরং বাঁধন আরো দৃঢ় করলো। সায়রা বুঝতে পারলো এই মুহূর্তে শাওনের মতলব মোটেও সুবিধার নয়। সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য অজুহাত দিল, ছাড়ুন, শাড়িটা বদলে আসছি, বড্ড অস্বস্তি লাগছে। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে সে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। শাওন বাইরে দাঁড়িয়ে মাথা নেড়ে মৃদু হাসলো। অনেকক্ষণ পার হয়ে গেল, সায়রা বেরোনোর নাম নেই। শাওন বুঝতে পারলো সায়রা ইচ্ছে করে ভেতরে লুকিয়ে আছে। অবশেষে সায়রা খুব সন্তর্পণে দরজা খুলে বের হলো। মনে মনে তার দারুণ এক ফন্দি, এক দৌড়ে রুম থেকে বেরিয়ে লুডুর টেবিলে ফিরে যাবে, কিন্তু পা বাড়ানোর আগে শাওন সে ভরাট কণ্ঠস্বর কানে এলো, দাঁড়াও।
শাওন পথ আগলে দাঁড়ালো। কোথায় যাওয়া হচ্ছে? সারা চোখ পিটপিট করে তড়িঘড়ি করে বলল, নিচে যাচ্ছি, খালাটা মাঝপথে থামিয়ে এসেছি তো। শাওন এবার বেশ গম্ভীর হয়ে বলল, তাতে কি বউ, তোমার এই স্বামীকে তো একটু সময় দিতে হবে। যেমন করে বিয়ের জন্য পাগলি হয়েছিলে, এবার অন্তত স্বামীর জন্য একবার পাগল হয়ে দেখাও। সায়রা এবার ভেঙচি কেটে পাল্টা জবাব দিল, আমি বিয়ে পাগলি হতে পারি, কিন্তু স্বামী পাগলি একদমই নই। শাওন অদ্ভুত এক হাসি হেসে এক পা করে এগোতে লাগলো, আর সায়রা ভয়ে পেছোতে লাগলো। পুরো ঘর জুড়ে এক টান টান উত্তেজনা। ঠিক সেই মুহূর্তে কোনো সংকেত ছাড়াই রুমে ঢুকে পড়ল শোভা। ভাবি, খেলবে না? এসো না। শাওন যেন মূর্তির মতো এক জায়গায় জমে গেল, আর সায়রা যেন নতুন জীবন ফিরে পেল। শোভা দরজায় দাঁড়িয়ে পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরে মুচকি হেসে বলল, আমি কি ভুল সময় চলে এলাম? সরি। সায়রা কোনো সুযোগ নষ্ট না করে দ্রুত শোভার হাত ধরে ফেলল। স্বস্তির হাসি দিয়ে বলল, না না, একদম ঠিক সময় এসেছিস, চল যাই। ঘর থেকে বেরোনোর সময় সায়রা ঘাড় ঘুরিয়ে শাওনের দিকে ছোট চোখে তাকালো। তারপর দুষ্টুমি করে জিভ বের করে একটা ভেঙচি দিল। কোনো পাত্তাই দিল না বেচারা শাওনকে। শাওন একা ঘরে দাঁড়িয়ে রইল, নিজের কপালে নিজে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, কি রে শাওন, দেখে শুনে তো নিজে বিয়ে করেছিস, এবার বোঝ মজা। এমন পাগলি বউ সামলানো কি চারটিখানি কথা? শাওন অনেকক্ষণ ধরে একা এক ঘরে গুমড়িয়ে বসে আছে। সময় যেন আর কাটতেই চায় না। দেয়ালে ঝোলানো ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো রাত এখন 12টার কাঁটা ছুঁই ছুঁই, অথচ সায়রা আসার কোনো লক্ষণ নেই। হঠাৎ নিচতলা থেকে ভেসে আসা উচ্চস্বরে খিলখিল হাসির শব্দে শাওনের কপাল কুঁচকে উঠল। সিঁড়ির মাথা থেকে নিচে তাকাতেই তার চক্ষু চড়ক গাছ। সায়রা আর শোভা সোফায় জাঁকিয়ে বসে পরম নিশ্চিন্তে কার্টুন দেখছে। শাওন বিড়বিড় করে নিজেকে প্রশ্ন করলো, এই বয়সে এসেও কেউ এভাবে কার্টুন দেখে, তাও আবার মাঝরাতে? ভেতরে রাগটা এবার সামলাতে পারলো না সে। গট গট করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বুকের ওপর দুই হাত আড়াআড়ি করে কাঁধে আড়াআড়ি করে বেঁধে কিছুক্ষণ ওদের সামনে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কিন্তু সায়রা আর শোভা যেন অন্য কোনো গ্রহে আছে। কার্টুন দেখে ওদের হাসির দমক কিছুতেই থামছে না। শাওন এবার বেশ কড়া গলায় ধমক দিয়ে বলল, কি সমস্যা তোদের? এই রাত বিরাতে পেত্নীর মতো এভাবে অট্টহাসি হাসছিস কেন? শাওনের বজ্র কণ্ঠ শুনে শোভা একদম আঁতকে উঠল, যেন কোনো বড় অপরাধ করে ফেলেছে। এমন ভঙ্গিতে মাথা নিচু করে মূর্তির মতো বসে রইল। কিন্তু সায়রা ঠিক তার উল্টো, সে একদম সরু চোখে শাওনের দিকে তাকিয়ে রইল। তার সেই চাহনি যেন স্পষ্ট বলে দিচ্ছে, হম্বিতম্বি করে লাভ নেই বাপু, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। শাওন এবার মেজাজ হারিয়ে সপাটে গিয়ে রিমোটটা কেড়ে নিল। এক ঝটকায় টিভি বন্ধ করে শোভার দিকে তাকিয়ে হুকুমের সুরে বলল, যা, অনেক রাত হয়েছে, এখনই নিজের ঘরে গিয়ে ঘুমা। শোভা আর বাক্য ব্যয় করার সাহস পেল না। চোরের মতো ধীর পায়ে সুর করে নিজের রুমে চলে গেল। বিশাল ড্রয়িং রুমে ওই বিশাল সোফায় বসে একা বসে রইল সায়রা। শাওন সায়রার ঠিক সামনে এসে দাঁড়ালো, কণ্ঠস্বর যতটা সম্ভব গম্ভীর করে বলল, তোমার সমস্যাটা কি শুনি। তোমার কপাল পোড়া হলেও যে একটা স্বামী আছে, সেই খবর কি তোমার রাখা প্রয়োজন হয় না? সায়রা বিন্দুমাত্র না দমে ঠোঁট উল্টে জবাব দিল, তা এমন কপাল পোড়া জামাই দিয়ে আমার কি কাজ? সায়রা এই সম্প্রতি উত্তর শুনে শাওনের ভেতরটা জমাট বাঁধা রাগটা মুহূর্তে জল হয়ে গেল। সে নিজে কণ্ঠস্বর নামিয়ে এনে অনেকটা অনুরোধের সুরে বলল, অনেক তো হলো, এবার চলো রুমে চলো। সায়রা মাথা নেড়ে দৃঢ়তার সাথে জানালো, আমি যাব না। আপনার মতলব সে সকাল থেকে সুবিধার না, সেটা আমি বেশ বুঝতে পারছি। শাওন এবার দাঁত চেপে ধমকের সুরে বলল, সায়রা, আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে, চলো বলছি। অনেক রাত হয়েছে, এবার ঘুমানো দরকার। সায়রা দমবার পাত্রী নয়, সেও সমান তালে গলা উঁচিয়ে
উত্তর দিল, না আমি আপনার সাথে থাকবই না। সারা একরকম জেদ দেখে শাওন এবার এক অদ্ভুত কৌশল অবলম্বন করলো। সে একদম চুপ হয়ে সায়রার সামনে হাঁটু গেড়ে বসলো, তারপর তার দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। চোখে এক গভীর দৃষ্টি আর ঠোঁটে খেলে গেল রহস্যময় হাসি। এরপর হঠাৎ গলা পরিষ্কার করে নাটকীয় ভঙ্গিতে গানের সুরে গেয়ে উঠল, ও বউ তুমি আমায় কি ভালোবাসো না? ও বউ কেন আমার কাছে আসো না? চলো ঝগড়া মারামারি ভুলে যাই তাড়াতাড়ি। ইতনা গুসা কিউ? ইতনা গুসা কিউ? কেন এত বোকা কেন এত বোকা সাজো? আমার একটু বোঝো, শোনো না, আই লাভ ইউ বউ। গানটা শেষ হতেই সারা কিছুক্ষণ বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল, তারপর আর নিজেকে ধরে রাখতে পারলো না। খিলখিল করে হেসে কুটি কুটি হতে লাগলো, মুখে হাত চাপা দিয়ে হাসি সামলানোর চেষ্টা করতে করতে বলল, হায় আল্লাহ, আমার জামাইয়ের কি শেষে মাথাটাই খারাপ হয়ে গেল নাকি? শাওন এবার ভ্রু কুঁচকে সারার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, হ্যাঁ, মাথা খারাপই হয়ে গেছে, তবে সেটা তোমার জন্যই হয়েছে। শাওনের এই সোজাসাপটা স্বীকারোক্তিতে সায়রার এবার সত্যি লজ্জা পেয়ে গেল। সে চট করে মাথা নিচু করে ফেললো, ঠোঁটের কোণ এক চিলতে সুখের হাসি, আর চোখের পাতায় খেলে যাচ্ছে মুগ্ধতা। শাওন আর দ্বিতীয়বার সুযোগ দিল না। কোনো কিছু বুঝে ওঠার আগে সে এক ঝটকায় সায়রাকে পাজা কোলে করে তুলে নিল। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় সারা চমকে উঠল। এক অদ্ভুত শিহরণ তার মেরুদণ্ড বেয়ে গেল। সে কিছুটা ঘাবড়ে গিয়ে হাত পা ছুড়ে বলতে লাগলো, আহ কি করেছেন কি? ছাড়ুন আমাকে, নামান বলছি। শাওন সায়রার মুখের খুব কাছে নিজের মুখটা নিয়ে এসে ফিসফিস করে বলল, এখন আর নামানো হবে না বউ। আজ থেকে তুমি আমার বুকেই নিরাপদ। সারা কথা হারিয়ে ফেলল। সে নিজের ঠোঁট কামড়ে লজ্জায় লুকানোর চেষ্টা করলো। বুকের ভেতরে তখন হৃৎপিণ্ডটা যেন দ্রুত তালে ড্রাম বাজাচ্ছে। শাওনের শাওনের গভীর চোখের দিকে তাকাতে গিয়েও বারবার তার দৃষ্টি নত হয়ে আসছিল। শাওন এবার সায়রার কানে একদম কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে ফিসফিসিয়ে বলল, আজ পর্যন্ত আমি তোমাকে ঠিক মতো ছুঁয়েও দেখতে পারিনি, অথচ তুমি আমার বিবাহিত স্ত্রী। চলো আজ তোমাকে একটু কষ্ট দেওয়া যাক, ভালোবাসার কষ্ট। শাওনের গলা সেই গাঢ় পুরুষালী কণ্ঠ স্বর সায়রার শরীরে প্রতিটি কোষে যেন বিদ্যুৎ খেলে গেল। তার তার শ্বাস ভারী হয়ে এলো, ঠোঁটে দুটো থরথর করে কাঁপলো, কিন্তু মুখে মুখে ফুটে যে কোনো প্রতিবাদের ভাষা বের হলো না। সারা জীবনে প্রথম এরকম অনুভূতি শিকার হলো। আজ সায়রার চোখে মুখে লজ্জা উপচে পড়ছে। সায়রা শাওনের বুকে মুখ লুকালো। শাওন আর দাঁড়ালো না, সিঁড়ি বেয়ে সায়রাকে পাজা কোলে করেই নিয়ে গেল। দেখতে দেখতে সায়রা এ বাড়িতে বেশ অনেকগুলো দিন কেটে গেল। সায়রার এই পথ সায়রার পথ চলাকে সংসার বললে হয়তো একটু ভুলই হবে। আদতে পুরো ব্যাপারটায় হাসি ঠাট্টা আর সীমাহীন খুনসুটিতে ঠাসা। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বাড়িতে মানুষগুলো অদ্ভুত এক মায়া আর ভালোবাসায় তারা সায়রাকে ঘিরে রেখেছে। আর সায়রাও তার সহজাত চঞ্চলতা আর অমায়িক দুষ্টুমিতে খুব অল্প দিনে এ বাড়ির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শুরুতে সায়রা, শুভা আর শুভ্র এই তিনজনের দুষ্টুমি চলতো, কিন্তু এখন সায়রার দৌরাত্ম্য থেকে বাড়ির বড়রাও রেহাই পাচ্ছে না। পুরো বাড়িটা যেন তার একার দাপটে তটস্থ থাকে। সেদিন রাতে ঠিক হলো সবাই মিলে আয়েশ করে একটা হরর মুভি বা ভূতের সিনেমা দেখা হবে। শাওন অফিসের কাজে আটকা পড়েছে, ফিরতে বেশ রাত হবে। শুভ্র ও তার বন্ধুদের জন্মদিনের পার্টিতে গেছে। অগত্যা অগত্যা ড্রয়িং রুমে বিশাল টিভির সামনে জাঁকিয়ে বসলেন মোজাম্মেল শিকদার, রেহানা বেগম, শুভা আর সবার মধ্যমণি সায়রা। সিনেমা শুরু হলো। টিভির পর্দায় ভৌতিক আবহ তৈরি হলেও সায়রার চোখ মুখে ভয়ের লেশমাত্র নেই, বরং ফুটে উঠেছে চরম
বিরক্তি সে মুখ ভার করে বলল, আর এটা কি মুভি চালালেন? একটুও তো ভয় লাগছে না? রেহানা বেগম সায়রার সাহস থেকে একটু হেসেই বললেন, তা ভয় লাগবে কি করে? যাও তোমার ড্রয়িং রুমে আলোগুলো নিভিয়ে দিয়ে এসো, দেখবে অন্ধকারে আসল ভয়টা দানা বাঁধবে। শুনে শুভা আঁতকে উঠে মাথা নাড়ল। না মা, প্লিজ লাইট অফ করো না, আমার খুব ভয় লাগছে। মেয়ের এমন কাচুমাচু মুখ দেখে রেহানা বেগম সাথে সাথে কপট ধমক দিয়ে বললেন, চুপ কর তো, সবসময় ভয় আর ভয়। অগত্যা সায়রাই সাহসী হয়ে উঠে গিয়ে ড্রয়িং রুমের সুইচগুলো অফ করে দিল। মুহূর্তেই পুরো ঘরটি জমাট অন্ধকারে ডুবে গেল। কেবল টিভির পর্দা থেকে আসা নীলচে আলোয় সবার ছায়াগুলো দেওয়ালে অদ্ভুতভাবে কাঁপতে লাগলো। পুরো ঘর এমন ঘুটঘুটে অন্ধকার, কেবল টিভির নীলচে আলো সবার মুখগুলো অদ্ভুত দেখাচ্ছে। দেয়ালে দেয়ালে ছায়াগুলো যেন কোনো এক রহস্যময় খেলায় মেতেছে। সিনেমায় ভৌতিক আবহ সঙ্গতির তীব্রতা বাড়ার সাথে সাথে চারপাশে বাতাসটাও যেন ভারী হয়ে এলো। সবাই মন্ত্রমুগ্ধের মতো পর্দার দিকে তাকিয়ে আছে। হঠাৎ টিভিতে এক বীভৎস দৃশ্য দেখে ভেসে উঠল। সায়রা অলক্ষ্যে একটা শুকনো ঢোক গেল। ভেতরে ভেতরে তার কলিজা শুকিয়ে এলেও মুখে সে অভয় ভাবটা ধরে রেখেছে। কিছুতেই বোঝানো যাবে না যে সে ভয় পেয়েছে। সে আর চোখে একবার মোজাম্মেল শিকদারের দিকে তাকালো। তিনি তো সোফায় হেলান দিয়ে নাক ডেকে দিব্যি ঘুমিয়ে পড়েছেন। ওদিকে রেহানা বেগম এক দৃষ্টিতে টিভির দিকে তাকিয়ে আছেন, আর শোভা দুই হাঁটু বুকের কাছে গুটিয়ে চোখ বড় বড় করে পর্দার ভেতরে ঢুকে যাওয়ার উপক্রম। অগত্যা সায়রা আবার নিজের সাহস সঞ্চয় করে টিভির পর্দায় মন দিল। ঠিক সেই মুহূর্তে তার কাঁধের ওপর যেন এক হাড় হিম করা ঠান্ডা হাত রাখলো। সায়রা শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। সে ধীর লয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখলো এক দীর্ঘ কালো ছায়া তার ঠিক পেছনে মূর্তিমান আতঙ্কের মতো দাঁড়িয়ে আছে। অথচ এই ঘরে তারা চারজন ছাড়া আর তো কারো থাকার কথা না। মুহূর্তের মধ্যে সায়রার শরীর অবশ হয়ে এলো, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। এক বিকট চিৎকার ছেড়ে সে নিজের জায়গা থেকে লাফিয়ে উঠে সোজা আছড়ে পড়ল রেহানা বেগমের কাঁধের ওপর। সেই গগন বিদারী চিৎকারে মোজাম্মেল শিকদার কাঁচা ঘুম ভেঙে চুরমার হয়ে গেল। তিনি হড়বড়িয়ে উঠে দেখলেন সায়রার দুই হাতে রেহানা বেগমের গলা শক্ত করে আঁকড়ে ধরে তার কাঁধের ওপর চড়ে বসে আছেন। সায়রা নিজের মুখটা রেহানা বেগমের চুলের ভেতরে গুজে দিয়ে থরথর করে কাঁপছে। এই দৃশ্য দেখে শুভা কিছু না বুঝে আতঙ্কে নিজের কান চেপে ধরে আরো জোরে চিৎকার শুরু করলো। রেহানা বেগম সায়রার ভার সইতে না পেরে আর্তনাদ করে উঠলেন, ওরে বাবারে, এই মেয়ে এই মেয়ে নামো আমার ওপর থেকে, আমার ঘাড়টাই তো মোটকে দিচ্ছ দেখি। ঠিক তখনই খট করে একটা শব্দ হলো এবং ড্রয়িং রুমের সব বাতি একসাথে জ্বলে উঠলো। সায়রা ভয়ে ভয়ে চোখ খুলে নিজের দিকে তাকাতেই তার হুঁশ ফিরল। সে সত্যিই তার শাশুড়ি রেহানা বেগমের ঘাড়ের উপর বসে আছে। লজ্জায় সায়রা নিজের জিভে সজোরে কামড় দিল। তাড়াহুড়ো করে শাশুড়ির কাঁধ থেকে নামতে গিয়ে সে এক প্রকার গড়াগড়ি খেয়ে সোফার ওপর আছড়ে পড়ল। রেহানা বেগম নিজের ঘাড় ডলতে ডলতে বিরক্ত হয়ে বললেন, এতই যদি কলিজা ছোট হয় তবে বাপু ভূতের সিনেমা দেখতে বসো কেন? সবার দৃষ্টি তখন পেছনের দিকে। সেখানে দাঁড়িয়ে আছে শাওন, হাসতে হাসতে তার পেট ফেটে যাওয়ার উপক্রম। সায়রা বুঝতে আর এক মুহূর্ত সময় লাগলো না যে পেছনে সেই হাড় হিম করা ছায়া আর কেউ নয়, স্বয়ং তার গুণধর স্বামী। রাগে ফুঁসতে ফুঁসতে সায়রা এক ছুটে গিয়ে শাওনের সামনে দাঁড়ালো।
শাওন তখনও হাসির রেশটুকু ধরে রেখে বলতে চাইল, এত ভয় পাও তুমি? কথাটা শেষ করার সুযোগটুকু পেল না সে, তার আগেই ঠাস করে একটা সজোরে ঘুষি শাওনের নাকের ওপর বসিয়ে দিল সায়রা। শাওন যন্ত্রণায় কুকিয়ে উঠে নাক চেপে চোখ বন্ধ করে ফেলল। ড্রয়িং রুমে সবাই যেন মুহূর্তের মধ্যে পাথর হয়ে গেল। রেহানা বেগম চিৎকার করে উঠলেন, ওরে সর্বনাশ, এ কি কাণ্ড! সায়রা, তুমি শাওনের গায়ে হাত তুললে কেন? সায়রা তখন রাগে কাঁপছে। সে দাঁত খিচিয়ে পাল্টা প্রশ্ন করলো, শাশুমা, আমি যে আপনার কাঁধে ওভাবে লাফিয়ে উঠলাম, আপনি কি ব্যথা পাননি? রেহানা বেগম গম্ভীর মুখে বললেন, ব্যথা পাবো না মানে? ঘাটা তো মনে হয় ভেঙেই পড়েছে। সায়রা এবার রণচণ্ডী মূর্তিতে গর্জে উঠল, হ্যাঁ, সেই আপনার ঘাড় ভাঙার আসল কারিগর হলো আপনার এই গুণধর ছেলে। ওই পেছন থেকে ওভাবে ভয় দেখিয়েছে বলেই তো আমার এমন হাল হলো। ছেলের এমন বদমাইশের কথা শুনে রেহানা বেগমের সুর মুহূর্তেই বদলে গেল। তিনি এবার রাগী চোখে শাওনের দিকে তাকালেন, তারপর সায়রার দিকে ঘুরে সায় দিয়ে বললেন, আরে এত আস্তে মারলে কেন? আরো জোরে একটা দেওয়া উচিত ছিল। নাকটা ফাটিয়ে দাও এই বদমাইশটার, তবেই ওর শিক্ষা হবে। শাওন হতভম্ব হয়ে বিড়বিড় করে নিজেকেই বলল, কি দিনকাল এলো, নিজের মাও এখন আমার পক্ষে নেই। নিজেরা ভূতের ভয় পেয়ে আধমরা হবে, আর দোষ হবে কি আমার? দেশ হবে কি না আমার? সবাই যে যার ঘরে চলে গেল। এখন শোবার ঘরে সায়রা খুব যত্ন করে শাওনের ফোলা নাকের বরফ ঘষে দিচ্ছে। শাওন যন্ত্রণায় বারবার চোখ মুখ কুঁচকে ফেলছে। সে আহাজারি করার সুরে বলল, ওগো বউ, তোমার হাতে কি মানুষের শক্তি নাকি অসুরের? আমার নাকটা তো তুমি আজকে অচল করেই দিলে। এখন যদি আমার নাকের হাড়টা সত্যি মটকে যায়, তবে সবাই তোমাকে নাক বোচা লোকের বউ বলে ডাকবে। তখন কেমন লাগবে শুনি? সারা অপরাধ বোধ মেশানো নিচু গলায় বলল, তা আমাকে ওভাবে অতর্কিত ভয় দেখানোতে ভয় দেখানোর দরকার কি ছিল শুনি? সায়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো ভেবেছিলাম ভয় পেয়ে তুমি বুঝি আমাকেই জড়িয়ে ধরবে, তা না করে তুমি লাফ দিয়ে আমার মায়ের কাঁধে উঠে গেলে। বাহ রে আমার রোমান্টিক বউ! সারা অপলক চেয়ে রইল লোকটার দিকে। শ্যামলা চেহারার তীক্ষ্ণ নাকটা লাল হয়ে একদম টমেটোর মতো হয়ে আছে। সারা মনে একটু মায়া জাগলো। সে আদুরি গলায় বলল, আচ্ছা, তখন জড়িয়ে ধরিনি বলে বুঝি এত অভিমান? এই নিন, এখনই জড়িয়ে ধরছি। বলেই সায়রা যেন যেই না ঝোঁক দিয়ে শাওনকে জড়িয়ে ধরতে গেল, অমনি ঘটল আরেক বিপত্তি। সায়রা শক্ত কপাল আর শাওনের আহত নাক দুটোর মধ্যে আবারও এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সারা কপাল ডলতে ডলতে আর্তনাদ করে উঠল, হায় আল্লাহ, আমার কপালটা কি আজ আমার জামাইয়ের নাকটাই ভেঙেই ছাড়বে? বলেই সে আবার হাত দিয়ে শাওনের নাকে সান্ত্বনা দিতে চাইলো, কিন্তু সারার আঙুলের ছোঁয়া লাগতেই শাওন যন্ত্রণায় যেন আকাশ পাতাল এক করে চিৎকার দিয়ে উঠল, আহ! শাওন বসা থেকে সোজা বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। যন্ত্রণায় চোখ বোঝার আগে সে আকাশপানে হাত তুলে বিড়বিড় করে বলল, হে আল্লাহ, নারীর হাতে এভাবে পুরুষ নির্যাতিত হচ্ছে, এই লজ্জা আমি রাখি কোথায়? তার চেয়ে বরং তুমি আমাকে নিজের কাছে তুলে নাও, এই বউয়ের হাত থেকে অন্তত রেহাই পাবো। সায়রা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তার নির্যাতিত স্বামীর দিকে।